আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ইয়াসমিন আক্তার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর আগে তোমরা দশম শ্রেণীর স্টুডেন্টরা আমার কাছে একটা ক্লাস পেয়েছো, যেটা ছিল কি তোমাদের বইয়ের যে বাকি অংশ ছিল তার ভিত্তিতে আমি চ্যাপ্টার 12-এর ক্লাস নিয়েছি। এখন তোমরা জানো যে তোমাদের আগামী মাসে জুনে তোমাদের PPT 1 পরীক্ষা হবে। তো আসো আমরা সেই সিলেবাসের আলোকে এখন ক্লাস শুরু করি। আশা করি তোমরা অলরেডি তোমাদের সিলেবাসটা পেয়ে গেছো, যেটা ছিল কি তোমাদের চতুর্থ, পঞ্চম ও নবম, দশম এই 4টা অধ্যায় হচ্ছে তোমাদের PPT 1-এর সিলেবাস। তো সেই ভিত্তিতে আমরা এই চ্যাপ্টারগুলো আগে কয়েকবার শেষ করেছি, কয়েকবার ভালোভাবে রিডিং পড়েছি, টপিকগুলো ভালোভাবে আলোচনা করেছি। তো আজকে আমরা এই জন্য আলোচনা করব হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা করব নবম অধ্যায় অর্থাৎ ব্যাংকিং অংশের সৃজনশীল প্রশ্ন। তো চলো আসুন আমরা মূল পাঠে চলে যাই। দেখো, নবম অধ্যায় হচ্ছে ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। তো এই চ্যাপ্টার থেকে আমরা টোটাল 4টা সৃজনশীল আলোচনা করব এই ক্লাসে। আশা করি তোমরা সৃজনশীলগুলো বুঝতে পারবে এবং বাসায় নিজেরা এগুলো লিখবে। লিখার পরে আমাকে আবার ছবি তুলে তোমরা সবাই পাঠাবে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা সবাই সৃজনশীলগুলো লিখেছো। হ্যাঁ, এখন এখানে 4টা সৃজনশীল আলোচনা করতেছি, তোমাদের টোটাল 4টাই লিখতে হবে না। এখান থেকে তোমরা 2টা লিখবে, সেটা হচ্ছে প্রথম 2টা। তাহলে আসলে আমরা প্রথম সৃজনশীলে চলে যাই। 1 নম্বর সৃজনশীল বলছে কাঠামো, মালিকানা, গঠন, নিবন্ধন, অঞ্চল, নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকিং ব্যবসায় বিভিন্ন ধরনের হয়ে থাকে। এসব ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রাহক সেবার মাধ্যমে মুনাফা অর্জন করা, আর তাই দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে ব্যাংকসমূহ প্রতিনিয়ত গ্রাহক সেবা বৃদ্ধির প্রচেষ্টা চালায়। প্রথম প্রশ্ন, ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? আমরা জানি ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। খ নম্বর প্রশ্ন বলছে শাখা ব্যাংক বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। আমি এখানে সংজ্ঞাটা বলে দেব, বাকিটা তোমরা বই থেকে দেখে পড়ে সুন্দর করে লিখবে। তো শাখা ব্যাংক হচ্ছে শাখা ব্যাংক বলতে ওই ব্যাংকে বোঝায় যে ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে কি বলে? শাখা ব্যাংক বলে। তাহলে শাখা ব্যাংকের সংজ্ঞা হচ্ছে কি, যে ব্যাংক বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তার নামে কি? শাখা ব্যাংক। এবার গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠার কারণ কি, ব্যাখ্যা করো। দেখো, উদ্দীপকে আমরা বলেছি যে কাঠামো, মালিকানা, গঠন, নিবন্ধন, অঞ্চল, নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকিং ব্যবসা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখন দেখো, আমাদের কথা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় গড়ে ওঠার কারণ কি? গড়ে ওঠার কারণ হচ্ছে যাতে কি গ্রাহক বা সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করা যায় এবং বিভিন্ন ধরনের গ্রাহককে বিভিন্ন ধরনের সেবা সহজে প্রদান করা যায়। এটা তোমরা বই থেকে আরো সুন্দর করে লিখবে। এরপর আসি ঘ নাম্বার বলছে গ্রাহক সেবার মাধ্যমে মুনাফা অর্জন করা ব্যাংকের প্রধান উদ্দেশ্য বর্ণনা করো। তার মানে কি, ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? গ্রাহক সেবার মাধ্যমে মুনাফা অর্জন করা। এটা তোমরা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবে। এরপর 2 নাম্বার সৃজনশীল বলছে সুন্দরবন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একটি তালিকাভুক্ত ব্যাংক। ব্যাংকটি মক্কেলদের নিকট থেকে খুব অল্প দিনেই বিশ্বস্ততা অর্জন করেছে। সুন্দরবন ব্যাংক 5টি শাখা সম্প্রসারণের মাধ্যমে মক্কেলদের আমানতের নিরাপত্তা দিয়ে আসছে। এখানে ক নাম্বার শাখা ব্যাংক কি? আমি একটু আগে বলেছি যে শাখা ব্যাংক হচ্ছে যে ওই ব্যাংক যারা কি দেশের বিভিন্ন অঞ্চলে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে। এবার আসি খ নাম্বার বলছে গ্রুপ ব্যাংক বলতে কি বোঝায় বা গ্রুপ ব্যাংকিং বলতে কি বোঝায়। গ্রুপ ব্যাংকিং বলতে বোঝায় হচ্ছে 2 বা ততোধিক ব্যাংক একই সাথে একটি প্রধান ব্যাংকের আন্ডারে ছোট ছোট ব্যাংকগুলো যখন একটি প্রধান ব্যাংকের আন্ডারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তখন তাকে কি বলে? গ্রুপ ব্যাংক বলে।
পাশে গ নাম্বার বলছে সুন্দরবন ব্যাংক কী কী উদ্দেশ্য নিয়ে শাখা সম্প্রসারণ করছে। এখানে শাখা সম্প্রসারণের উদ্দেশ্যগুলো লিখবে, সেগুলো হচ্ছে সর্বোচ্চ ব্যাংকিং সেবা প্রদান, গ্রাহক অধিক ব্যাংকিং সেবা প্রদান, মুনাফা অর্জন ইত্যাদি। এক্ষেত্রে মুনাফা অর্জন প্রধান উদ্দেশ্য হিসেবেই থাকবে। আর এছাড়া এখানে 2-3টা উদ্দেশ্য লিখে দিবে, তাহলেই হবে। এরপর সে ঘ নম্বর বলছে মক্কেলদের আমানতের নিরাপত্তা দিয়ে ব্যাংকটি কোন নীতি পালন করছে। এখানে অবশ্যই ব্যাংকটি কী নীতি পালন করছে, নিরাপত্তার নীতিটি পালন করছে। আর এটা তোমরা ভালোভাবে বিশ্লেষণ করে দেবে। আচ্ছা, আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাই। সৃজনশীল নাম্বার 3 বলছে মিস্টার নাদিম সততা ব্যাংকের এমডি, তার ব্যাংকের মূল স্লোগান হলো গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে সমৃদ্ধি। গ্রাহক বান্ধব ব্যাংক হিসাবে ব্যাংকটি যথেষ্ট সুনাম কুড়িয়েছে। ইতিমধ্যে সামাজিক কার্যক্রমেও কার্যকর ভূমিকা রাখায় ব্যাংকটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। ক নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশে কোন ব্যাংক ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশে শাখা ব্যাংক ব্যবস্থা প্রচলিত। তারপরে সে খ নম্বর প্রশ্ন বলছে ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। ব্যাংক চেক, হুন্ডি, বিনিময় বিল ইত্যাদি প্রচলনের মাধ্যমে কি করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। গ নম্বর প্রশ্ন বলছে মিস্টার নাদিমের ব্যাংকটি ভালো করার পিছনে কোন নীতিটি সহায়ক হয়েছে বর্ণনা করে। এখানে দেখো মিস্টার নাদিম কি করছে, তারা গ্রাহকের সন্তুষ্টির মাধ্যমে সমৃদ্ধি অর্জন করছে, অর্থাৎ কি গ্রাহককে সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে কি করছে, সমৃদ্ধি অর্জন করছে বা সুনাম অর্জন করছে। তাহলে এখানে কি হবে, অবশ্যই সেবার নীতিটি হবে, কারণ কি তারা কি গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করছে। এবার সে ঘ নাম্বার বলছে মিস্টার নাদিমের ব্যাংকটির মূলধন গঠনে কোন নীতিটি অধিক ভূমিকা রেখেছে। দেখো এখানে তারা কি সুনাম অর্জন করছে এবং সুনাম অর্জন ছাড়াও এরা কি সামাজিক কার্যক্রমেও ভূমিকা রাখায় কি করছে, তারা মূলধন গঠনে অধিক ভূমিকা পালন করছে। এখানে তাহলে হবে হচ্ছে কি সুনামের নীতি, এছাড়াও হবে কি সেবার নীতি। এখানে সেবার নীতিটাও লেখা যায়, বাট মূলত থাকবে সুনামের নীতি, কারণ সুনামের মাধ্যমে কি করছে, তারা গ্রাহককে আকৃষ্ট করছে এবং মূলধন গঠনে সহায়তা করছে। কারণ আমরা জানি ব্যাংকের মূলধন গঠনের প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। এরপর সে 4 নম্বর সৃজনশীল বলছে আলফা ব্যাংক লিমিটেড একটি বাণিজ্যিক ব্যাংক। মূলধন স্বল্পতার কারণে ব্যাংকটি আধুনিক ব্যাংকিং কৌশল প্রয়োগ করতে পারছে না। প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যাংকটির 51% শেয়ার বিটা ব্যাংক লিমিটেডকে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার সে ক নাম্বার প্রশ্ন বলছে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। এবার সে মুদারাবা বলতে কি বুঝো। মুদারাবা হচ্ছে ইসলামী ব্যাংকের এমন একটি সেবা যেখানে কি করা হচ্ছে, ব্যবসায় মূলধন যোগান দেওয়া হচ্ছে এবং ওই ব্যবসায় শরিক হিসেবে ওই মূলধনের মাধ্যমে মুনাফা অর্জন করছে এবং মুনাফার অংশই কি করে, ব্যাংক গ্রহণ করে। এটাই হচ্ছে কি ইসলামী ব্যাংকের মুদারাবা সেবা, অর্থাৎ মুদারাবা সেবার মাধ্যমে কি করা হয়, ব্যবসায় মূলধন যোগান দেওয়া হয়। এবার সে গ নাম্বার প্রশ্ন বলছে মূলধনের অভাবে আলফা ব্যাংক লিমিটেডের ক্ষেত্রে ব্যাংকের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে। এখানে কি করতেছে, তারা ব্যাংকে মূলধন স্বল্পতার কারণে কি করছে, তারা ব্যাংকে আধুনিক ব্যাংকিং কৌশল প্রয়োগ করতে পারছে না। তার মানে কি তারা সর্বোচ্চ সেবা প্রদান করতে পারছে না। তাহলে এখানে কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে, এখানে অবশ্যই সচ্ছলতার নীতিটি লঙ্ঘিত হয়েছে। কারণ কি তারা সচ্ছল না, ব্যাংকের যে সচ্ছলতা একটা নীতি থাকবে সেটা কিন্তু এখানে পালন করতে পারতেছে না, যার ফলে কি হচ্ছে, তারা আধুনিক কৌশল প্রয়োগ করতে পারছে না। তারপরে এখানে কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে, অবশ্যই সচ্ছলতার নীতিটি লঙ্ঘিত হয়েছে। এবার ঘ নম্বর প্রশ্ন বলছে বিটা ব্যাংক লিমিটেডের নিকট 51% শেয়ার হস্তান্তরের ফলে ব্যাংকটি কোন ব্যাংক ব্যবস্থায় প্রবেশ করবে বলে তুমি মনে করো। ব্যাংকটি গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করবে বলে, মানে এখানে হচ্ছে কি ব্যাংকটি গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করবে। কারণ হচ্ছে এখানে কি করছে, ব্যাংকটি তার 51% শেয়ার বিটা ব্যাংক লিমিটেডের কাছে হস্তান্তর করতেছে। আলফা ব্যাংক লিমিটেড কি করছে, বিটা ব্যাংক লিমিটেডের কাছে তার 51% শেয়ার হস্তান্তর করছে। তার মানে কি আলফা ব্যাংক লিমিটেডের সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার কাছে থাকছে, বিটা ব্যাংকের কাছে। এই জন্য এটা কি গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা। এখানে কি করা হচ্ছে, বিটা ব্যাংক যেটাকে একটা বড় ব্যাংক, তার আন্ডারে আলফা ব্যাংক ছোট ব্যাংক হিসেবে কাজ করবে। এই জন্য এটা কি গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করছে। তো এটা তোমরা ভালোভাবে বিশ্লেষণ করে দেবে। তো আশা করি তোমরা আমার এই সৃজনশীলগুলো বুঝতে পেরেছো। আর এই সৃজনশীল এখানে আমি 4টা সৃজনশীল পড়াচ্ছি এই চ্যাপ্টারের মধ্যে থেকে। তো এখান থেকে তোমরা অবশ্যই একটা
থেকে কি 2টা সৃজনশীল কমন পাবে তোমাদের যে পিপিটি পরীক্ষা হবে সামনে সেটাই। তো সবাই আশা করি আমার ক্লাসটা দেখবে মনোযোগ সহকারে এবং এই সৃজনশীলগুলো বাসায় পড়বে। আর তোমাদের SW অবশ্যই কিন্তু 1 আর 2 সৃজনশীল থাকবে, যেটা তোমরা করে আমাকে দেখাবে আবার, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।